এক গ্রামের মুখ্য রাস্তার পাশে এক হোটেল ছিল, যেখানে দূর দূর থেকেও লোকেরা ইলিশ মাছ আর ভাত খেতে আসতো। এই হোটেলটা দুই ভাই মিলে চালাতো। ওদের হোটেলের ইলিশ মাছের ঝোল এত স্বাদ ছিল যে কেউ একবার খেলে সে বারবার সেখানে ফিরে আসে। কিন্তু ধীরে ধীরে লোভ আর হিংসায় দুই ভাইয়ের জীবনে এমন মোড় আসে যেটায় ওদের পুরো জীবন বদলে দেয়। বড় ভাই ছিল মলয় আর ছোট ভাই ছিল অমল। ছোট ভাই খুব পরিশ্রমী ছিল। সকাল 5টায় উঠে বাজার থেকে তাজা ইলিশ মাছ আনতো, তারপর চাল ধুয়ে ভাত বসাতো আর মশলাও তৈরি করত। মাসের শেষে হোটেলে যা কামাই হতো সেই টাকা দুই ভাই সমান ভাগে ভাগ করে নিত, কেননা ওদের বাবা গত হওয়ার আগে ওদের ভুলে গেছিল দুজন একসাথেই কাজ করিস বাবা। তারপর একদিন গ্রাহকেরা যেই তাদের ইলিশের ঝোল মুখে দেয় সেই বলে, যদি ইলিশের ঝোলের আসল স্বাদ খেতে হয় তাহলে মলয় আর অমলের হোটেলে আসতে হবে। হ্যাঁ ভাই, যাই বলো না কেন, বাড়িতে বানানো ইলিশের ঝোলের থেকে মলয় অমলের হোটেলের ইলিশের ঝোলের স্বাদ মুখে লেগে থাকে। কেন আসবে না ভাই? আমাদের হোটেলের স্পেশাল বানানো মশলা, স্বাদ তো আসবেই। বাবার মৃত্যুর পর দুই ভাই মিলে হোটেল চালাতে থাকে। কিছু বছর তো সব ঠিক চলছিল, দোকানের কামাইও বেশ ভালোই হচ্ছিল। কিছুদিনেই দুই ভাইয়ের বিয়ে হয়ে যায়। মলয়ের মালতী নামে এক মেয়ের সাথে বিয়ে হয় আর অমলের সুলতা নামে এক মেয়ের সাথে বিয়ে হয়। এখন দুজনারই খরচা বেড়ে যায়। কি গো, আমাকে এই মাসে একটা শাড়ি কিনে দাও না গো। পাশের বাড়ি বৌদি আছে না, উনি নতুন শাড়ি এনেছেন, আমাকে দেখাচ্ছিলেন। আমি যা কামাই করি তা আধা আধা ভাগ হয়ে যায়। যা পাই তার মধ্যে তো তুমি অর্ধেক খরচা করো। এখন আবার কোথা থেকে আনবো শাড়ি? তাহলে তুমি একসাথে কেন কাজ করছো বলো তো? আলাদা হয়ে যাও না, ওনার থেকে তো অনেক বেশি টাকা কামাবে। একটাই তো হোটেল, আলাদা কি করে হই? আমি যাচ্ছি হোটেলে, তুমি শাড়ির স্বপ্ন দেখো। এই বলে মলয় হোটেলে যায়। হোটেলে গ্রাহক তো বেশ ভালোই আসছিল, ইলিশ ভাতও খুব খাচ্ছিল, কিন্তু এইদিকে কামাইও ভাগ করতে হচ্ছিল, যার জন্য মলয় ভাবে, সব কাজ তো আমি করি আর টাকা দুভাগে ভাগ করতে হচ্ছে। অমলকে যদি আমি সোজাসুজি বলি তাহলে তো ওকে ভাগ দিতে হবে, ওকে কিছু না কিছু করে বার করতে হবে। এইভাবেই দুদিন কেটে যায়। এরপর একদিন অমল বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসে ইলিশ মাছ রান্নাও করে ফেলে। তারপর অমল একটু সেখান থেকে সরতেই মলয় সেই ইলিশের ঝোলে বেশি করে নুন আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে দেয়। তারপর সেই খাবার যখন গ্রাহকদের দেয়, গ্রাহকরা খেয়ে রেগে যায় আর বলে, আরে কি ভেবেছো ভাই, এত বেশি নুন দিয়েছো, এটা কে খেতে পারবে? হ্যাঁ, আর এতে লঙ্কার গুঁড়োও এত দিয়েছো, পেট খারাপ করাবে নাকি? এতদিন ধরে খাবার বানাচ্ছো আর এখন এত বড় ভুল কি করে করতে পারেন আপনারা? এগুলো সব অমল রান্না করে। আমি তো চাই খেয়েই দেখলাম, সব তো ঠিকই ছিল। তাহলে আমরা কি ভুল বলছি? বেশি নুন আর লঙ্কা দিচ্ছ যেন গ্রাহকেরা কম খাবার খায় আর তোমাদের বেশি লাভ হয়। আমি অনেক দিন ধরে দেখছি অমল, কিন্তু কিছু বলতে পারছি না। তুই কখনো এই ভুল করিস, কখনো ওই ভুল করিস। আমি তোকে এই হোটেলে রাখতে পারবো না, তোর জন্য আমার গ্রাহক কমে যাচ্ছে। কিন্তু দাদা, আমি কিছু করি নাই, আমি জানি না এমন কি করে হইল। হ্যাঁ ভাই, যদি এইরকমই চলে তাহলে কিন্তু আমরা আর আপনাদের হোটেলে খেতে আসবো না। দাঁড়াও দাদা, দাঁড়াও। শোন ভাই অমল, আমি আজ থেকে তোকে এই হোটেলে রাখতে পারবো না। তোর জন্য কি আমি আমার হোটেল বন্ধ করে দেব? তুই এখান থেকে চলে যা আর তুই যা ইচ্ছে তাই কর। ঠিক আছে দাদা, কিন্তু আমি এই সব করি নাই। অমল উদাস হয়ে বাড়ি চলে যায়।
এখন আমি কি করুম? সুলতা তো আমারে সাইডে বাপের বাড়ি চলে যাবে। অমল বাড়ি গেলে অমলের বউ জিজ্ঞেস করতেই অমল সবকিছু বউকে বলে দেয়। আমি জানি না এসব কি কইরে হইল, আমি এরম কেন করব? আমি জানি এইসব মালতী দিদি দাদাকে বলে করিয়েছে। তুমি চিন্তা করো না, তুমি আমার এই কানের দুল বিক্রি করে তুমি একটা ঠেলা গাড়ি কিনে নাও, তারপর দোকান দাও। আমার মনে হয় না এইসব ঘটনা হওয়ার পরও আমার কাছে খাইতে আসবে। তুমি ইলিশ মাছ তো রান্না করতেই পারো, লোকেরা আরো একবার খেলেই বুঝতে পারবে। তারপর শুরু তো করো, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। তোমার দাদা এত লোভী, দেখো কিছু না কিছু তো একটা ভুল করবেই। ঠিক আছে। এরপর অমল সেই কানের দুল বিক্রি করে দেয়, আর সে একটা ঠেলা আর দোকান দেবার জন্য সব জিনিস কিনে নিয়ে আসে। অমল তার ঠেলা নিয়ে গ্রামের এক গাছের নিচে দোকান দেয়। সে তার ছোট ঠেলাতেই ইলিশ মাছের ঝোল রান্না করতে শুরু করে। অমল ভাই, আমি শুনলাম তুমি কালকে খাবারে নুন আর লঙ্কার গুঁড়ো বেশি দিয়েছিলে, আর এর জন্য তোমার দাদা তোমাকে হোটেল থেকে বার করে দিয়েছে। হ্যাঁ দাদা, কিন্তু ওই নুন আর লঙ্কার গুঁড়ো আমি মিলাই নাই। যাই হোক, আজ আমি স্পেশাল ইলিশের ঝোল রান্না করছি, আজ খেয়ে দেখেন, ভালো না লাগলে টাকা দিতে হবে না। অমল ওই লোকটাকে ইলিশের ঝোল আর ভাত দেয়। লোকটা খায়, তারপর বলে, আরে অমল ভাই, স্বাদ তো বেশ হয়েছে, ঠিক আগের মতো, চালিয়ে যাও ভাই, তোমার কাছেও লোকেরা আসবে। ঠিক আছে দাদা, আপনারে অনেক ধন্যবাদ। এইভাবেই ধীরে ধীরে অমলের কাছেও লোকেরা খেতে আসে। আর এইদিকে মলয়ও একাই হোটেল চালাচ্ছিল। এখন যা কামাই হচ্ছিল সেগুলো সব মলয়ই রাখছিল, কিন্তু ধীরে ধীরে মলয়ের লোভ আরও বাড়ে। অমল ওর ঠেলা লাগিয়েছে, এই জন্য তো অর্ধেক গ্রাহক ওর কাছেই যাচ্ছে। এখন আমাকে অন্য কিছুও করতে হবে আরও টাকা কামানোর জন্য। ঠিক তখনই মলয়ের হোটেলে মলয়ের এক পুরনো বন্ধু সন্টু আসে। আরে সন্টু ভাই, কেমন আছিস? আরে মলয়, কেমন আছিস ভাই? আমি শুনলাম এখন একাই সামলাচ্ছিস হোটেল, তাহলে এখন হোটেলে বেশ ভালোই কামাই হচ্ছে বল। কি বলবো আর, এখন অমল ওর ঠেলা লাগিয়েছে, তাই আমার ভালো কামাই হচ্ছে না। তাহলে আমি একটা কামানোর রাস্তা বলবো? হ্যাঁ ভাই বল, হোটেলে ভালো কামাই হচ্ছে না। বলবো, কিন্তু এই কথাটা তুই আর কাউকে বলতে পারবি না। আরে ভাই, আমি অন্য কাউকে কেন বলতে যাব? তাহলে আয় আমার সাথে। সন্টু তখনই মলয়কে একটা জঙ্গলের দিকে নিয়ে যায়। ওরা জঙ্গলের একটা পুরনো বাড়িতে হাজির হয়। ভাই, এ তুই কোথায় নিয়ে আসলি? চল না তুই, তোর টাকা চাই তো। তারপর সন্টু মলয়কে ওই বাড়ির ভেতরে নিয়ে যায়। সেখানে কিছু লোক আগে থেকেই ছিল। আরে, এটা কাকে নিয়ে এসেছিস? ও আমার বন্ধু দাদা। তা কেন এনেছিস? দাদা, ও কাজ খুঁজছে, আর ও সাহায্য করতে পারে আপনার ব্যবসায়। ওর একটা খাবারের হোটেল আছে। বেশ ভালো, যা ওকে ভেতরে নিয়ে মাল দেখা। যার পরে সন্টু মলয়কে এক ঘরে মাল দেখাতে নিয়ে যায়। মলয় ওই মাল দেখে ঘাবড়ে যায়। কি হলো ভাই, চমকে গেলি নাকি? এই গুপ্ত কাজ করতে হবে তোকে। আরে, এইসব কাজ আমি কি করে করব ভাই? পুলিশেরও ভয় আছে। আরে ভাই, টাকার কথাও তো ভাব। এতে তুই এক মাসে যা টাকা কামাই করবি, তাতে তুই বড় বাড়ি গাড়ি সব করতে পারবি। কিছুদিনের জন্য কর, তারপর তো কোনো চিন্তাই নেই। এই সব শুনে মলয়ের মনে লোভ আসে, কিন্তু কোথাও না কোথাও ওর মনেও ভয় ছিল। দেখলে, কিন্তু শোনো, যদি এই ব্যাপারে কাউকে বলেছো, তাহলে তোমার জন্য সেটা ভালো হবে না। এই শুনে মলয় ভয় পেয়ে যায়, আর তার বন্ধু সন্টুকে বলে, ভাই, এটা আমার ঠিক লাগছে না, কাজ করলে কিছু হবে না তো? এতে এত টাকা আছে যা তুমি কখনো কামাতে পারবে না। ভেবো না, শুরু করো। এত টাকা কামাবে যে গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি তুমিই হবে। ওরা এত টাকার লোভ দেখায় যে মলয় হ্যাঁ করে দেয়। তারপর মলয় বাড়ি চলে যায়। কি হলো
গো, আজ দোকান বন্ধ করে এত তাড়াতাড়ি চলে এলে যে? তারপর মলয় তার সাথে ঘটা ঘটনা তার বউকে বলে। আরে কত ভালো সুযোগ, শুধু 1 মাসের তো ব্যাপার। তারপর যা টাকা হবে সেটা দিয়ে আমার জন্য একটা বড় সোনার হার গড়াবো। আমার অনেক দিনের ইচ্ছা। আর যদি কিছু হয়ে যায়? একে তো আমাদের হোটেল ভালো চলছে না, তুমি বেশি বেশি ভাবছো। কত টাকা আসবে ওটা তো দেখো। মালতীও খুব লোভী ছিল। এত টাকা আসবে এই ভেবে সে আর থাকতে পারে না। আরে তুমি সামনে দিয়ে বেচবে নাকি লুকিয়ে লুকিয়ে বেচবে? তারপর পরদিন সন্টু আবার মলয়ের হোটেলে আসে। হ্যাঁ ভাই, তাহলে কি ভাবলি তুই? হ্যাঁ ভাই, আমি বেচার জন্য রেডি, কিন্তু কবে থেকে শুরু করবি? তাহলে আজ থেকেই শুরু করে দে। তুই হোটেল চালা, আমি মাল আনার ব্যবস্থা করছি। তারপর মলয় হোটেল চালায়, আর সন্ধে হতেই সন্টু সব মাল দোকানের ভেতরে রেখে দেয়। হ্যাঁ ভাই, সব মাল আমি ভেতরে রেখে দিয়েছি। এইবার তুই মজা কর আর টাকা ছাপা টাকা। ঠিক আছে ভাই, কাল থেকে আমি ইলিশ ভাতের সাথে ওইগুলোও বেচতে শুরু করব। পরদিন মলয় হোটেল খোলে, ইলিশ মাছের ঝোল রান্না করতে শুরু করে। আর সে তৈরি ছিল ভেতরের মাল বিক্রি করার জন্য। তখনই তার হোটেলে মন্টু নামে এক মাতাল আসে। মলয় ভাই, তাড়াতাড়ি 1 প্লেট ইলিশ মাছের ঝোল আর ভাত দাও। ইলিশ মাছের বড় পিসটা দেবে কিন্তু। মলয় তাকে দেখে ভাবে, এখান থেকেই বিক্রি শুরু করতে হবে। মন্টুদা, আপনার জন্য অন্য ব্যবস্থাও আছে। আমার জন্য ব্যবস্থা? তার মানে? মানে খাবারের সাথে ওই জলেরও ব্যবস্থা আছে। এ ভাই, সত্যি বলো ভাই, সত্যি বলছো? হ্যাঁ, কোথায়? আরে আমাকে বলো, আর পেছনের জানলা দিয়ে নিয়ে নাও। এগুলো সামনে দিয়ে দেবো নাকি? ভাই, এইটা কিন্তু তুমি খুব ভালো করেছো। আরে পেছনে আসো, আমি তোমাকে দিচ্ছি। তারপর মলয় মন্টুকে সব জিনিস ব্যাগে করে দিয়ে দেয়। আরে ভাই, আজ তো মজাই এসে গেল। আরে কোনো ব্যাপার না ভাই, যদি আর কারো দরকার হয় তাহলে তাদেরও বলে দিও। আরে সন্ধে পর্যন্ত দেখো তুমি, কত লাইন লাগে তোমার হোটেলের সামনে। ঠিক আছে ভাই, বলে দিও। আর সন্ধে পর্যন্ত মন্টুর কথা সত্যি হয়ে যায়। দোকানের বাইরে লাইন পড়ে, আর রাত হতে হতেই সব মাল শেষ হয়ে যায়। হ্যাঁ ভাই, বল কেমন চলছে? আরে ভাই, খুব ভালো। লোক তো আরো চাচ্ছিল, কিন্তু সব মাল শেষ হয়ে গেছিল। সত্যি ভাই, তুই আমার আসল বন্ধু। তুই বাঁচিয়ে নিলি আমায়। আর হ্যাঁ, সব মাল শেষ হয়ে গেছে তো, কাল আরো মাল লাগবে। আমি বলেছিলাম না তোর খুব ভালো বিক্রি হবে? তুই চিন্তা করিস না, আমি নিয়ে আসবো। এইভাবেই কিছুদিন দোকানে খুব বিক্রি হয়। মলয়ের দোকান খুব ভালো চলছিল। আর এইদিকে অমল, দাদার হোটেলে এত ভিড় কি করে লাগতেছে? আমি যখন থাকতাম তখন তো কখনো দেখি নাই এত ভিড়। সকাল থেকে সন্ধে হয়ে যায়, ওর হোটেলে এত ভিড় লাগেই থাকে। তখনই সে মন্টুকে আসতে দেখে। অমল তাড়াতাড়ি মন্টুর কাছে যায় আর জিজ্ঞেস করে, আরে মন্টুদা, তুমি আজকাল আমার ঠেলায় আসতেছো না? তুমি তো রোজ আমার কাছ থেকেই খাইতা। আর কি বলবো ভাই, মলয়দার হোটেলে তো খাবারের সাথে স্পেশাল জলেরও ব্যবস্থা আছে, তাই সবাই ওখানেই যাচ্ছে। এই বলে মন্টু সেখান থেকে চলে যায়। আর এইদিকে অমল বুঝে যায় যে ও কি ব্যাপারে কথা বলছিল। আচ্ছা, তাইলে এখন দাদা এই খারাপ কাজে শুরু করছে, এই জন্যই ওর হোটেলে এত ভিড় লাগেই থাকে। তারপর তাড়াতাড়ি অমল তার দাদার কাছে যায়। এইটা কি শুনছি দাদা, তুমি টাকার জন্য এই খারাপ কাজ করতে লাগছো? আমাদের বাবার কি সম্মান থাকবে এই গ্রামে? মলয় অমলের মুখ থেকে এই কথা শুনে একটু অবাক তো হয়, কিন্তু তাও ও বলে, এখন তুই আমাকে বেশি জ্ঞান দিস না। টাকা আছে তো সব আছে, না হলে কেউ পাত্তাও দেয় না। যা, গিয়ে নিজের কাজ কর।
দাদা, তুমি নিজেই ভাবো, এই যে যা তুমি করতেছো এটা কি ঠিক? এই বলে অমল ওখান থেকে চলে যায়। আর ওইদিকে মলয়ও ওর হোটেল বন্ধ করে নিজের বাড়ি চলে যায়। কখনো কখনো মনে হয় কিছু ভুল করছি না তো আমি। আজ তো অমলও এসেছিল, ও জেনে গেছে এই ব্যাপারে। আরে তুমি এত ভেবো না আজকের ব্যাপারে, এই সব তো ব্যবসাতে হয়। আর যদি তুমি এগুলো বিক্রয় না করো, ওরা অন্য জায়গা থেকে তো কিনেই নেবে। মালতী এত লোভী ছিল যে ও এত কামাই দেখে কখনোই চাইতো না যে মলয় এই ব্যবসা বন্ধ করে। এইভাবেই মলয়ের খুব কামাই হচ্ছিল। একদিন দোকানের সামনে, আরে দাদা আমাকে দাও। না না, আগে আমাকে দাও। আরে আমি আগে এসেছি, আমি আগে নেব। এইভাবেই ওরা নিজেদের মধ্যে ঝামেলা করতে থাকে। এই দেখে মলয় একটু ভয় পেয়ে যায়। এই লোকগুলোর জন্য পুলিশ না চলে আসে। এই নাও তোমাদের মালের ব্যাগ, আর তাড়াতাড়ি যাও এখান থেকে। মলয় আজকে তো তাড়াতাড়ি ওদের মাল দিয়ে দিল, কিন্তু কোথাও না কোথাও মলয়ও ভয় পায় যে কখনো ভুল না হয়ে যায়। এইভাবেই একদিন মলয় তার বাড়ির দিকে যাচ্ছিল। তখনই সেখানে রাস্তায় দুজন কথা বলছিল। তুমি শুনেছ মলয় ওর ইলিশ ভাতের সাথে কি বেচছে? ওর বাবার তো নামটাই ডুবিয়ে দিল ও। হ্যাঁ দাদা, আর আমি শুনেছি মন্টু ওর হোটেল থেকে এত মাল নিয়ে যায়, তারপর রাতে মন্টু ওর বউকে ধরে মারে। আমিও শুনেছি, যখন থেকে আমাদের গ্রামে ওই জিনিস বেচা শুরু হয়েছে, গ্রামে তো সব ঘরেই রোজ ঝগড়া হয়। এই সব কথা শুনে মলয়ও একটু উদাস হয়ে পড়ে, আর তারপর সন্টুর কাছে যায়। আমি বলেছিলাম আমরা খারাপ কাজ করছি, বলেছিলাম আমি। দেখ এখন গ্রামের লোকেরা কেমন কথা বলছে, আর এর থেকে কত লোকের ঘরে অশান্তি লেগে আছে। সন্টু, তোর মাল তুই নিয়ে যা, আর ভাই মানা করে দে ওদেরও যে আমি আর এই কাজ করতে পারবো না। ভাই হাত জোর করছি, আমি আর এই পাপ কাজ করতে পারবো না। তুই কি বলছিস? এত তাড়াহুড়ো করিস না ভাই। না ভাই, আর না। আরে ভাই, তুই তো মানছিসই না। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। তারপর মলয় তার বাড়ি চলে আসে আর সব কথা তার বউকে বলে দেয়। তুমি ভাবো বউ, যদি মন্টুর জায়গায় আমি হতাম আর রোজ তোমাকে কষ্ট দিতাম, তাহলে কেমন হতো? আমি আর এই খারাপ কাজ করতে পারবো না। ঠিক বলেছো গো, আমিও টাকার লোভে না অন্ধ হয়ে গিয়েছিলাম। এখন থেকে আমরা আর এই কাজ করব না। পরদিন সকালে মলয়ের বাড়িতে হাজির হয় সেই গুন্ডাগুলো। হ্যাঁ ভাই, আমি শুনলাম তুমি আর মাল বেচবে না। দাদা, আমি আর এই কাজ করতে পারবো না, এতে লোকেদের জীবন খারাপ হচ্ছে। এই চুপচাপ যা বলছি তাই করবি, বুঝলি? তোর এখান থেকে আমার অনেক কামাই হচ্ছে, আমি তোকে কি করে ছেড়ে দিই? বাঁচতে হলে কাজ চালিয়ে যা, আর বন্ধ করলে দেখে নিস। এইভাবেই গুন্ডাগুলো ধমকি দিয়ে সেখান থেকে চলে যায়। হে ভগবান, এখন কি করি? আমি আর এই পাপ কাজ করতে পারবো না। মলয় ঠিকই বলেছিল, এই খারাপ কাজ করা আমার উচিত ছিল না। তো এখন কি করবে তুমি? যদি আমরা ওদের মাল আনা বেচি, ওরা তো আমাদের ধমকি দিয়ে গেল। ওটা করব যা আমার আগে করাই উচিত ছিল। পুলিশের কাছে যাব আর সব কথা ওদের বলবো, আর আমার হোটেল আর সব কিছু আমি অমলের নামে করে দেব। তারপর মলয় তাড়াতাড়ি পুলিশ স্টেশনে যায়। স্যার, আমি একটা এফআইআর করতে এসেছি। হ্যাঁ বলো, কার? আমার আর ওই গ্যাংয়ের যারা খারাপ কাজ করছে। এই শুনে থানার সবাই চমকে যায়। মলয় সব কথা তাদের বলে দেয়। খুব সাহস তোমার, বলতে হবে। আমি সব বলে দেব, কিন্তু এর বদলে আমি শুধু একটা জিনিস চাই। ওরা আমার বাড়ি গিয়ে ধমকি দিয়ে গেছে, আপনি আমার পরিবারের সুরক্ষা করবেন। আরে তুমি চিন্তা করো না, তুমি নিজে থেকে এসে বলেছো তাই খুব বেশি সাজা পাবে না।
ততক্ষণের জন্য আমি কিছু হাবেলদারদের তোমার বাড়ি পাহারা দিতে লাগিয়ে দেব। ঠিক আছে স্যার, অনেক অনেক ধন্যবাদ। পুলিশ মলয়কে জেলে নিয়ে নেয় আর কিছুদিনেই খারাপ কাজ করার গ্যাংয়ের সবাইকে পুলিশ ধরে ফেলে। 1 বছর পর মলয় জেল থেকে ছাড়া পেয়ে যায়, কিন্তু পুরো গ্রামে মলয়ের বদনামই ছড়িয়ে পড়েছিল। পুরো গ্রামের নাম মাটিতে মিশিয়ে দিলি তুই। এই সব কথা শুনে অমল রেগে যায়। চুপ করুন আপনারা, এই সব জিনিস আমার দাদা শুরু করছে ঠিক আছে, কিন্তু বন্ধটাও ওই করছে। আরে ও তো ভুল করেছিলই, এই কারণেই তো ও জেল খাটলো। তাইলে প্রধান মশাই, আপনার সাহস ছিল ওই গুন্ডাগুলোরে পুলিশের হাতে ধরাইতে? আমি তো শুনছিলাম আপনিও নাকি কমিশন খাইতেন। এইসব শুনে প্রধানও চুপ হয়ে যায়। আমার দাদা খারাপ কাজ করলেও কিন্তু ওদের ধরায়ে ওদের গ্রুপ একদম শেষ করে দিছে। যদিও চাইতো তাইলে এই কাজ চালাইতে পারতো। লোকের জীবন খারাপ হচ্ছিল, দাদার কোনো সমস্যা ছিল না, কিন্তু দাদা পুলিশের কাছে গিয়ে নিজের ভুল স্বীকার করছে আর সাথে সব গুন্ডাদের ধরাইছে। অমলের এই কথা শুনে গ্রামবাসীরা চুপ হয়ে থাকে। আর চুপ হতোই না কেন, কারণ আজ পুরো গুন্ডাদের গ্রুপ ধরা পড়েছে মলয়ের কারণেই। তারপর আর কি, 2 ভাই একসাথে হয়ে যায় আর তাদের হোটেল চালায়। তাহলে বন্ধুরা, কখনো খারাপ কাজ করো না। যা তুমি আজ অন্যের সাথে করছো, কাল সেটা তোমার সাথেও হতে পারে।